দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। আজকে আমাদের আলোচনা গতকালকের এক বক্তব্যকে কেন্দ্র করে। একজন জেলা প্রশাসক একটি অনুষ্ঠানে বলেছেন যে একজন ইউএনওকে আঘাত করার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রীকে অপমান করা। সেটার প্রেক্ষাপট এর আগের কয়েকটি অনুষ্ঠানে নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে একজন ইউএনের বাসভবনে কিভাবে হামলা হয়েছে এবং তার সাথে আওয়ামী লীগের দুজন নেতার এক ধরনের কোন্দলের বিষয়ে নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে। সে প্রসঙ্গে আমরা আসব। তার আগে আজকের অতিথিদের পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব ইলিয়াস খান, তিনি সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রাশেক রহমান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, এবং আছেন জনাব গোলাম মর্তুজা, তিনি সিনিয়র সাংবাদিক। দর্শক, আলোচনায় যাবার আগে এই নিয়ে একটা বক্তব্য আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নেব। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পরিসংখ্যান জেলা প্রশাসক দিবে। এই জেলায় প্রজাতন্ত্রের সবাই কর্মকর্তা কর্মচারী, বাট প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিন্তু শুধু আমি এবং মনিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার। তার গায়ে যে আঘাত করবে সে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করে, এটি কিন্তু জানা উচিত সবার। শুরুতেই জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই। কদিন আগে আমরা দেখলাম যে ঘটনা দিয়ে সূত্রপাত, বরিশালে একজন ইউএনের বাসায় হামলা হলো, তারপরে মামলা, পাল্টা মামলা আমরা দেখলাম, তারপর আবার বিভাগীয় কমিশনারদের একটা বৈঠকের মাধ্যমে এর একটা সমাধান হয়ে গেছে, মামলা তুলে নেওয়া হবে, এমনটাও আমরা শুনলাম। মাঝখানে আবার প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা বিবৃতি এসেছে, সেটা নিয়েও সমালোচনা বিস্তর হয়েছে। এখন আবার জেলা প্রশাসক এই কথাগুলো বলছেন। এটা কি তাহলে সেই পুরনো ঘটনাকে আবার সামনে নিয়ে আসছে? আসলে মীমাংসা হয়নি? আপনাকে ধন্যবাদ। আমাদের দুই সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, অনুষ্ঠান যারা দেখছেন। অ্যাকচুয়ালি মোটা দাগে যদি বলি, বিষয়টা হচ্ছে দুদলই রাজনীতিক। এখন যারা আমলা আছেন বা সরকারি প্রশাসনে যারা চাকরি করছেন, অধিকাংশ রাজনীতি করেন, এখন সরাসরি রাজনীতি করেন। একই সঙ্গে বরিশাল শহরে যারা আছেন, মেয়র আছেন, যদিও তিনি বিনা ভোটে নির্বাচিত, কোনো ভোট হয়নি সেখানে, আমি ভোটের দিন সেখানে ছিলাম। এটা টাগাও বোয়ার চলছে, যেখানে যিনি এমপি আছেন তার সাথে মেয়রের দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব প্রতিমন্ত্রী এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই যে ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসন, যে ইউনুস সাহেব যিনি ছিলেন, ডিসি সাহেব যিনি আছেন এখন, এদের সঙ্গে মেয়রের দীর্ঘদিনে একটা টাগাবোয়ার চলছে নানা কিছু নিয়ে। তার ফলশ্রুতি এই ঘটনা ঘটেছিল, যেটা আমরা দেখেছি, যে আমরা কিন্তু দেখেছি যে অনেক লোক ইউনুস সাহেবের বাড়িতে হামলা করেছেন, তিনি ইনসিকিউর ছিলেন। তা আমরা কি দেখলাম, সেটি একটা কসমেটিক আবরণ দিয়ে সেটি আপাতত ধামাচাপা দেওয়া হয়েছে। এর একটি পিছনে যদি যাই, আমি এখন যারা আমলা আছেন বিভিন্ন জায়গায়, ডিসি বা অন্যান্য পদে যারা আছেন, তারা মনে করে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারকে তারা ক্ষমতায় এনেছে, এখানে আওয়ামী লীগের কোনো ক্রেডিট নেই। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন তারা দেশের বৃহত্তম দল, তাদের পার্টি ক্ষমতা, সুতরাং তারাও ক্ষমতা দেখাতে চায়। এটা শুধু বরিশালে না, কিন্তু আপনি খেয়াল করবেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের এখন হচ্ছে। তো এই বরিশালে এটি খুব দৃশ্যমান হয়েছে। বাট একটা স্নায়ুযুদ্ধ, যেমন ধরুন থানা বা এসপি অফিস, আগে একজন এমপি সাহেব গেলে বা একজন জনপ্রতিনিধি গেলে যথেষ্ট সম্মান করা হতো, কিন্তু এখন কিন্তু সাইকোলজিক্যাল একদম উইক হয়ে গেছে তারা। কারণ এখন পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে যে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় এনেছে, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো বিশেষ অবদান নাই, তারা ছিল থার্ড ফোর্সে মূলত। কারণ প্রথম দেখেছি আমরা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপর প্রশাসন, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মী। কারণ আমরা ভোটের দিন, যেদিন ভোট হয়েছে সেদিন আমাদের অনেকে, আমাদের বন্ধুবান্ধব, ছোটো ভাই, তারা প্রিজাইডিং অফিসার ছিল। যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে 60% সিল পিটিয়ে রাখো, তারা ফোন করেছে ডিসি সাহেবকে, বলছে পুলিশ যা করতে বলছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী যেটা করতে বলছে সেটি করো। তো আওয়ামী লীগ ছিল অনেক দূরে, তারা ধরুন যারা বিরোধী দলের নেতাকর্মী যারা ছিলেন, যারা আসতে চেয়েছেন, তাদেরকে মারধর করেছে। কিন্তু মূল যে ভোট, যে রিগিং, যে ভোটটি বলা হয় যে রাতে হয়েছে, সেটি কিন্তু প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে করেছে। সুতরাং একটি স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী যেমন আমলাতন্ত্রকে মানতে চায় না, আমলাতন্ত্র মনে করে তোরা কারা, ক্ষমতায় এনেছে আমরাই সব কিছু নিয়ন্ত্রণ করব। এই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে বরিশালের ঘটনা, যে মনিবুর রহমান যার বাড়িতে হামলা হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখবেন যে একজন মেয়র, বরিশালের মেয়র, যদিও
তার নির্বাচিত হওয়া নিয়ে বিতর্ক আছে, অনেক বিতর্ক কি, ভোট ছাড়া নির্বাচিত, সেখানে ভোট সব রিগিং করে আমি ভোটের দিন বরিশালে ছিলাম। তো তাকে কিন্তু দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ মামলা করেছে, সেখানে ইউনূস সাহেবকে আসামি করেছে। এবং আপনি দেখবেন যে সেখানে যাদেরকে আসামি করা হয়েছে তাদের কিন্তু 21 জনকে গ্রেফতার করা হয়েছিল, কদিন পরে জামিন দেওয়া হয়েছে, সবাই কিন্তু এখন জামিনও পাননি। এই বাস্তবতা আসলে চলছে। এটি আসলে দেশে যে গণতন্ত্রহীনতা, দেশে যে প্রশাসন দলীয়করণ, দেশে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয়করণ, এর ফসল এটি হচ্ছে। এবং এটি আমি মনে করি যে স্বল্প স্কেলে হয়েছে, এটি আরও বড় স্কেল হবে এবং সেই দিন বাংলাদেশের মানুষ দেখবে বলে আমি মনে করি। কিন্তু এখানে যে নিজেদেরকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ঘোষণা করা, জেলা প্রশাসক বলুন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলুন, সেটার ভিত্তিটা কি? সেটার কি কোনো আইনগত ভিত্তি বা সাংবিধানিক ভিত্তি রয়েছে? তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। যখন যে সরকার ক্ষমতায় আসবে তাদের পক্ষ থাকবে, কিন্তু এখন যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা দলীয় কর্মচারী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এসপি সাহেব, ডিসি সাহেব ডাইরেক্ট দলীয় বক্তব্য দিচ্ছে, দলের পক্ষে কথা বলছে। যেমন ফরিদপুর দেখুন, একজন ওসি সাহেব, তিনি ছাত্রলীগ করতেন, তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়ে প্রকম্পিত করেছেন। এবং এটি কোনো সমালোচনা কোনো পক্ষ থেকে করা হয় না, মানে মনে হয় যেন এটিই তাদের ডিউটি। আর আমরা কি দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনে এত দলীয় লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে এবং গ্রামে গঞ্জে তাদের খোঁজ নিয়ে। আমি একটি ঘটনা বলি, বিসিএস কততম বিসিএস ছিল আমাদের এলাকায়, একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, কিন্তু তিনি এখন আওয়ামী লীগ করে না, তার মেয়েটি নির্বাচিত হয়েছিল এবং শেষ মুহূর্তে তাকে বাদ দিয়েছে এবং অনেক জায়গায় রিপোর্ট হয়েছে। কারণ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখে এই লোকটি যাকে আমি নিচ্ছি তার দলীয় আইডেন্টিটি আছে কিনা, এবং পুলিশের সেপাই থেকে শুরু করে আরও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছে এরকম স্ক্রুটিনি করে নেওয়া হচ্ছে। সুতরাং একটি কী বলা যায়, একটা দলীয় কর্মীর মতো প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে মানুষজন ঢুকে পড়েছে। সুতরাং তারা দলীয় আচরণটাই সব জায়গায় করছে। এবং আপনি যেটা বললেন যে ডিসি বলেছেন যে এটা প্রধানমন্ত্রীর গায়ে আঘাত, তারা মনে করে এরকম যে প্রধানমন্ত্রী আমরাই সবচেয়ে আপন, কারণ তারা মনে করে আমরা শিক্ষাঙ্গনে বা যেখানে পড়াশোনা করছি আমরা ক্রিম ছিলাম এবং এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি। যে কথাটা আমি আগেও বলেছি সেটাই বলতে চাই, এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষমতায় আছেন আমাদের কারণেই ক্ষমতায় আছেন। সুতরাং তাদের মধ্যে এরকম একটা বিশ্বাস গ্রহ করেছে যে আমরা ক্ষমতায় রাখছি, সুতরাং তিনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদেরকে হাত দেওয়া মানে তার গায়ে হাত দাও, সেটি মনে করে তিনি বলে থাকতে পারেন বলে আমি মনে করি। জি, এরপরে আসবো জনাব রাশিক রহমান আপনার কাছে। তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন টেলিফোন করে, টেলিফোন নাম্বার স্ক্রিনে দেখানো হবে এবং আপনাদের প্রশ্ন আপনারা জানাতে পারেন আমাদের আলোচকদের। জনাব রাশিক রহমান, একটু আগে জনাব খান যে কথাগুলো বলছিলেন সে প্রসঙ্গে আসি। তার আগে সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে পরিস্থিতি যেখানে মাঝে মাঝেই আমলারা রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আসার কথা সেখানে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ শোনা যায়, এবং অনেক সময় যারা রাজনৈতিক নেতা রয়েছেন সরকারের সিদ্ধান্ত গ্রহণে তাদের চেয়ে আমলাদের মতামত বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ শোনা যায়। তার কারণটা কি? আওয়ামী লীগের চেয়ে কি এখন আমলারা সরকারের বেশি কাছের? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমত আজকে অগস্ট মাসের বোধহয় 21 তারিখে পড়লো, শোকাবহ অগস্টের শেষ দিন। আমি আপনার অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। একসাথে বঙ্গবন্ধু সহ তার সমস্ত পরিবার যারা এই 15 আগস্টে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছিলেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং করে এই কথাটা বলতে চাই। দেখেন, আজকের যে প্রতিবাদ্য বিষয় এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে একেবারে জুলিয়াস সিজারের সময় থেকে অ্যাকচুয়ালি মূলত তার দ্বারাই এটার সূচনা ঘটে, যেটাকে আমরা বলি ম্যাজিস্ট্রেসি, অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেটের যে জায়গাটা, অর্থাৎ আপনার উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে জেলা প্রশাসক প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ম্যাজিস্ট্রেসির ব্যাপার রয়েছে। এবং এই জায়গায় জেলা প্রশাসক বরিশাল যে বক্তব্য দিয়েছেন সেটার আপনি জানতে চেয়েছেন সাংবিধানিক কোনো ভিত্তি আছে কিনা, এটার উত্তর আমি দিতে চাই এই কারণে যে বাংলাদেশের যেই যন্ত্র এই দেশকে পরিচালনা করার জন্য সেখানে বিচারিক বিভাগ যেমন রয়েছে, সংসদ অর্থাৎ আইন প্রণয়ন করে বিভাগ যেমন রয়েছে, ঠিক একইভাবে নির্বাহী বিভাগ রয়েছে। এবং বলা হয় যে আদর্শ রাষ্ট্রের জন্য তার চতুর্থ স্তম্ভ হয় গণমাধ্যম বা প্রেস, যেটাকে বলে আমরা পরিচিত। সেভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ
বাংলাদেশের যে নির্বাহী বিভাগ, তার যে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তার একেবারে সরাসরি যেই কানেক্টিভিটি অর্থাৎ সম্বন্ধ বা সংযোগ তৃণমূলের সাথে, সেটা নিশ্চয়ই উপজেলার নির্বাহী অফিসার থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের মাধ্যমে এই সংযুক্তি তৈরি হয়। সুতরাং সরকারি কোনো আমলাকে যদি আপনি আঘাত করেন বা তার ক্ষতি সাধন করার চেষ্টা করেন, সেটা অবশ্যই ধরে নেওয়া যেতে পারে যে এটা দেশের প্রধান যিনি নির্বাহী, তার যেই হুকুমত বা তার যে সিদ্ধান্তের জায়গা বা তার যে পরিচালনার জায়গা, সেই জায়গায় আপনি প্রশ্ন করার চেষ্টা করছেন। এখন বাংলাদেশের বাস্তবতা কি? বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আবার একই সাথে তিনি কিন্তু যে সরকার দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দলের সভানেত্রী। তাহলে আমাকে যদি নির্মোহভাবে এটাকে বিশ্লেষণ করতে, তাহলে বলতে হয় যে ঠিক একইভাবে তার দলের তার মনোনীত কোনো ব্যক্তিকে যদি আপনি আঘাত করেন বা ক্ষতি করার চেষ্টা করেন, সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও তাকে ছোট করা হয় বা অসম্মান করা হয়। এখানে দুটো ব্যাপারকে নির্মোহভাবে আমাদেরকে একটা ভারসাম্যের মধ্য দিয়ে বিশ্লেষণ আনতে হবে। আর ভাইয়া যে নির্বাচনের কথাগুলো বললেন, সেগুলো নিয়ে আমি এখানে বেশি সময় ক্ষেপণ করতে চাই না। আমি যেটা, আপনি যেটা প্রশ্ন করেছেন সেই জায়গায় দৃষ্টিপাত করতে চাই। যেই বিশৃঙ্খলাটুকু আপনি দেখতে পাচ্ছেন, এটার মূল কারণটা হচ্ছে কি, যে বাংলাদেশ আওয়ামী লীগ 2009 সাল থেকে 2021 সাল নিরবিচ্ছিন্ন ভাবে, ইংরেজিতে বলে সিমলেস ভাবে ক্ষমতায় আছে, দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। যার দরুন আজকে আওয়ামী লীগ করা ছাড়া অন্য কোনো লোক কিন্তু পাবেন না। অর্থাৎ যে বিএনপি করতো সেও আওয়ামী লীগ করে, যে জাতীয় পার্টি করতো সেও আওয়ামী লীগ করে, যে জামাত করতো সেও ছলে বলে কৌশলে আওয়ামী লীগ করতে চায়। এবং এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, সেই জায়গায় হয়েছে কি, আমলারাও এর থেকে বাদ যাচ্ছেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরাও এখান থেকে বাদ যাচ্ছেন না, এবং দলীয় ব্যক্তিরা তো বাদ যাচ্ছেনই না। অর্থাৎ কারে আপনি কতটুকু খুশি করতে পারবেন, তৈলমর্দনের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি বরিশালের যে সমস্যাটি হয়েছিল, সেটা যেহেতু একটা সমঝোতা হয়েছে, সেটা যতটা সম্ভব মিডিয়াতে আর আলাপ করার প্রয়োজন নাই, বরঞ্চ আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আপনি এখানে কয়েকটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে। জনাব রাশিদ রহমান, একটা ছোট্ট আমাদের প্রশ্ন ছিল আপনার কাছে। সেটা হচ্ছে, তাহলে তো আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে এরা সবাই প্রধানমন্ত্রীর প্রতিনিধি, কিন্তু একই সাথে তো তারা প্রজাতন্ত্রের কর্মচারী, এবং যে বাসভবনে হামলা হয়েছে সেটা জনগণের সম্পত্তি। তাহলে সেখানে হামলা হলো, সেখানে আক্রমণ হলো, সেটাকে আপোষ মীমাংসায় মিটিয়ে ফেলা সম্ভব? না, আমি আপোষ মীমাংসায় মিটিয়ে ফেলা সম্ভব কিনা সেই প্রশ্নটা আপনি এখন করলেন। আপনি প্রথমে যেটা করেছেন সেটা বলতে চাই। আমি বরিশালের বাইরে এসে সমস্ত বাংলাদেশকে নিয়ে কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী সকলের অভিভাবক, অর্থাৎ জনপ্রশাসনে যারা আছেন তাদের তিনি যেমন অভিভাবক, এই নির্বাহী ব্যবস্থাপনার প্রধান হিসাবে, ঠিক একইভাবে এই দেশটি যদি রাজনৈতিক দেশ, এই দেশে রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে যেহেতু রাষ্ট্র পরিচালিত হয় বা বিনির্মাণ করা হচ্ছে, সেই দলের তিনি সভানেত্রী হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের অভিভাবক। সুতরাং তার অভিভাবকের জায়গাটা আমি পরিষ্কার করেছি। আমি যে জায়গাটা যেতে চাচ্ছি, আমি আপনাকে প্রশ্ন করি, আমি তো এখানে সিদ্ধান্ত দিব না, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, পানি সম্পদ মন্ত্রী হোক বা মেয়র সাহেবই হোক, যার যে দ্বন্দ্বের কারণেই হোক, আপনি কি মনে করেন যে গুলি করা অথবা কারো বাড়িতে হামলা করা, দুটোই বলছি যথার্থ? প্রশ্নের উত্তর হবে যথার্থ নয়, কোনোটাই যথার্থ নয়। বাড়িতে হামলা করাও নয়, ঠিক একইভাবে গুলি করা কতটুকু যথার্থ হয়েছে সেটাও তদন্ত সাপেক্ষে। আমার মনে হচ্ছে হয়তো একটু বেশি হয়ে গেছে। এটা কেন বলছি, কারণ হচ্ছে আমাদের সামনে এগোতে হবে। আপনার কাছে আবার ফিরি জনাব রাশিদ রহমান, একটা টেলিফোন নিয়ে নিচ্ছি আপনার কাছে, আবার একটা কথা বলতে, একজন দর্শকের টেলিফোন নিয়ে আপনার কাছে ফিরি। জনাব রাশিদ রহমান, একটু দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আমার নাম এবিএম জুয়েল, আমি নেত্রকোনা থেকে বলছি। জি, আমি বলছি বরিশালে যে মেয়র সাদিক আব্দুল্লাহ এবং ইউনো মহোদয় যে ঘটনাটা ঘটলো, একজন ইউনো যে ঘটনাটা ঘটাইলো, সেই হিসাবে আমি আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী, কিন্তু প্রশাসনের মেয়র একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার লোক। সেই ক্ষেত্রে ইউনো তার সাথে যে আচরণটা করলো বা যেভাবে তারা ব্রিফ করলো, সেটা তাহলে আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ করতে আমরা উৎসাহ হারায় ফেলি যে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় না প্রশাসন ক্ষমতায়। জি, ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্ন বোঝা গেছে। জনাব রাশিদ রহমান।
আচ্ছা শুনেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক সাহেব এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার সাদেক আব্দুল্লাহ সাহেব, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তাদের ভিতরে যে সংঘাতের কথা এখানে আমাদের সম্মানিত সাংবাদিক মহোদয় তুলে ধরলেন, আমি সেই জায়গাটায় না যে আমি সামনে এগোতে চাই। সামনে এগোবো কিভাবে? আমি এই ঘটনাকে যখন বিশ্লেষণ করি তখন দেখি যে উভয় পক্ষেই যার যতটুকু করণীয় বা যার যতটুকু করার সীমা আছে, আমার কাছে মনে হয়েছে কিছুটা লঙ্ঘিত হয়েছে। সুতরাং আমি এর আগেও আপনার এই চ্যানেলেরই এক টক শোতে বলেছিলাম যে বাংলাদেশের আজকে যে অভূতপূর্ব উন্নয়ন বা প্রবৃদ্ধি, সেটার পিছনে কিন্তু বাংলাদেশের জনপ্রশাসনের যারা সম্মানিত সদস্য আছেন তাদের একটা ব্যাপক ভূমিকা আছে। কিন্তু তারা জনবান্ধব যেমন হয়েছেন, তাদের আরো বেশি কর্মশালা এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয়ে যায়নি। সুতরাং বিবর্তনশীল, সংবেদনশীল, পরিবর্তনশীল বাংলাদেশের যে রাজনৈতিক এবং আর্থসামাজিক পরিস্থিতি, তার সাথে খাপ খাইয়ে সামনে এগোনোর জন্য আমাদের কাজ করা শেষ হয়নি, শুরু হয়েছে। পাশাপাশি আমাদের রাজনৈতিক যারা নেতা কর্মী, তাদেরও হয়তো বা কিছু কিছু জায়গায় ধৈর্য, সংযত হওয়া, সংযমের ব্যাপারগুলো রয়েছে। এখন আমার চিন্তা হচ্ছে, আমি যদি একপেশী ভাবে একদিকে শুধু চাপতে থাকি, সেটা যেমন ন্যায়সঙ্গত হবে না, ঠিক একইভাবে সেটা আমার জন্য সমাধান এনে দিবে না। সুতরাং যে কোনো সংঘাত বা যে কোনো সমস্যায় মনে রাখতে হবে, এক হাতে তালি বাজে না। আর যেহেতু এক হাতে তালি বাজে না, সুতরাং দুটো হাত কি করেছে সেটা আগে সঠিকভাবে তথ্য সম্বল সহ সামনে উপস্থাপন করার পরেই আমি মনে করি কারো দিকে অঙ্গুলি প্রদর্শন করা উচিত। অনেক এছাড়া ধন্যবাদ। একটা নতুন অন্যায় সংঘটিত হচ্ছে। অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসি। এই যে যা ঘটেছে তা সঠিকভাবে বের করার যে কথা একটু আগে জনাব রহমান বলছিলেন, সেটা কি আদৌ সম্ভব হয় যখন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বসেন, বিভাগীয় কমিশনাররা বসেন, দলের নেতারা বসেন এবং বসে একটা আপোষ মীমাংসা করে ফেলেন? আদৌ সেটা সম্ভাবনা আর থাকে কিনা যে আসলে কি ঘটেছিল, কেন একটি সরকারি স্থাপনায় হামলা হয়েছিল সেটা জানার জন্য? সে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আরো একজন দর্শক বোধহয় আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আমার নাম মোতালেব, জি মোতালেব খান। আমি ঢাকা বংশাল থেকে বলতেছি। জি যে আমি আওয়ামী লীগের একজন কর্মী। তো আমি বিরোধী দল থেকে রাজনীতি করি। বিরোধী দলের সময় আমি জেল খাটছি, আমি মামলা হয়েছে আমার নামে। তো আমরা খুব সামান্য কর্মী, আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, দলকে ভালোবাসি জীবনের থেকেও বেশি, দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি। তো আমরা যারা সাধারণ কর্মী আছি, তো এই বরিশালের যে ঘটনা, সাদেক আব্দুল্লাহ উনি একজন রাজনীতি পরিবারেরই মানুষ। তো উনি আবুল হাসান আব্দুল্লাহর ছেলে, উনি আব্দুর রব সেনিবাদের নাতি। একজন ইয়নো, উনি সামান্য একজন সরকারি কর্মকর্তা। তো আমি মনে করি যে একজন রাজনৈতিক কর্মীর থেকেও উনি নগণ্য, প্রজাতন্ত্রের কর্মচারী। আজকে আছেন উনি, কালকে নাই। তা আমি তো যতদিন বেঁচে থাকবো আমি দলের ভালোবাসবো, দেশের ভালোবাসবো। এই যদি রাজনীতির অবস্থা, রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থা হয়, একজন প্রতিমন্ত্রী, একজন মেয়রের যদি এই অবস্থা হয়, তাহলে আমার মতো কর্মী তো রাজনীতি করতে আমরা আর হব না। জি, আমার মনে হয় বোঝা গেছে আপনার চিন্তার কারণটা। জনাব গোলাম মুর্তজা। আপনার আলোচনাটা বেশ তালগোল পাকিয়ে গেছে। এখন সবাই আওয়ামী লীগ করে, এমনকি জামাত শিবির যারা, তারাও ছলে বলে কৌশলে নাকি আওয়ামী লীগ করতে চায়। আবার গুলি করাও ঠিক হয়নি, আক্রমণ করাও ঠিক হয়নি। আবার ভুল বুঝাবুঝির এক ধরনের সমঝোতা হয়েছে। আবার তদন্ত করে বেরও না করা পর্যন্ত কারো দিকে আঙুলও তোলা যাবে না। তো অনেকগুলো বিষয় এখানে আসছে। আমি আসলে পুরো আলোচনাটা একেবারেই বুঝতে পারছি না যে কোন জায়গাতে গিয়ে এর উপসংহার টানা যাবে। আমি ওই দিকে না গিয়ে আমি দুই তিনটি পয়েন্ট বলি। আপনি প্রথম যেটা শুরু করেছিলেন, প্রথমত কথা হচ্ছে ডিসি, বরিশালের ডিসি যে কথা বলেছেন যে তারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হচ্ছে, তারা দুইজন, একজন তিনি আর একজন হচ্ছে ইউএনও। প্রশ্ন হচ্ছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নির্বাচন প্রসঙ্গে আমি পরে আসবো। তিনি জনগণের ভোটে নির্বাচিত, কিভাবে নির্বাচন হয়েছে সেই অংশে পরে আসছি। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সেই প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন, রাজনীতিবিদদের দ্বারা সিদ্ধান্ত নিয়ে প্রশাসনকে নীতি প্রণয়ন করে দেন। প্রশাসন অর্থাৎ আমলাতন্ত্র, সেটা ডিসি হোক বা সচিব হোক, যেই হোক,
তিনি সেই নীতিটি মানে কি বলবো বাস্তবায়ন করেন, ইমপ্লিমেন্টেশনের জায়গাতে আছেন। সুতরাং প্রধানমন্ত্রীর যদি কোনো প্রতিনিধি হয়ে থাকেন তাহলে প্রতিনিধি এমপি, প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান, প্রতিনিধি ইউপি চেয়ারম্যান, এখন যেহেতু দলীয়ভাবে হয়। প্রজাতন্ত্রের কর্মচারী যিনি সচিব বা যিনি ডিসি বা যিনি ইউএনও, তিনি হচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না, আরেক দল ক্ষমতায় আসবেন, আরেকজন প্রধানমন্ত্রী হবেন, তখনও তিনি ইউএনও থাকবেন, তখনও তিনি আরো প্রমোশন পাবেন, ডিসি থাকবেন, এডিশনাল সেক্রেটারি হবেন, সেক্রেটারি হবেন। তারা যখন যে সরকার থাকবে সেই সরকারের নীতি বাস্তবায়নে কাজ করবেন। সেই সরকারের প্রধানমন্ত্রীর প্রতিনিধি একজন ডিসি বা একজন ইউএনও নন, যিনি নির্বাচিত প্রতিনিধি তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আমাদের যে সংবিধান, আমাদের যে রুল, সরকার পরিচালনার ধরন, সেটা অনুযায়ী প্রতিনিধির ব্যাপারটি হচ্ছে এই রকম। এটা গেল একটি দিক। একটু বলি রাশেদ ভাই, একটু বলি নাকি আপনি আবার বলবেন? না না না, বলুন না। আচ্ছা, এটা হচ্ছে একটি দিক। এর বাইরে এই যে ধরুন একজন যে কথাটি ডিসি সাহেব বলেছেন, ডিসি বলেছেন যে ইউএনও প্রতিনিধি তিনি প্রতিনিধি, এবং তাকে যদি আঘাত করা হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে আঘাত করা হয়। প্রথমত বক্তব্য হচ্ছে আঘাত করার যে বিষয়টি এসেছে, আপনি একজন ডিসি, একজন ইউএনও, একজন সাধারণ নাগরিক, আপনি কাউকেই আঘাত করতে পারেন না। বাংলাদেশে আপনাকে আঘাত করার অধিকার কাউকে দেয়া হয় নাই। সেটা আপনি যত বড় রাজনীতিবিদ হন, আপনি যত বড় মেয়র হন, এমপি হন, যাই হন না কেন, কাউকে আঘাত করার অধিকার আপনাকে দেয়া হয়নি, আপনি আঘাত করতে পারেন না। সুতরাং ইউএনওকে আঘাত করার কোনো প্রশ্নই আসে না, আপনি আঘাত করতে পারেন না। এটা হলো একটি দিক। আর মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করার প্রসঙ্গ যদি আপনি সব বিষয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে আনেন আত্মরক্ষার ঢাল হিসেবে, ধরুন কুড়িগ্রামের যে ডিসি রাতের বেলায় কোর্ট বসিয়ে যে সাংবাদিককে ধরে নিয়ে পেটালো, এখন সেই ডিসির দায়িত্ব কি মাননীয় প্রধানমন্ত্রীর? মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথা বলে দিয়েছেন তাকে? অথবা জামালপুরের ডিসির যে অপকর্ম, সেই অপকর্মের দায় কি প্রধানমন্ত্রী নেবেন? মাননীয় প্রধানমন্ত্রী কি তাকে বলে দিয়েছেন সেই কাজটি করতে? যে আশ্রয়ন প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের আশ্রয়ন প্রকল্প বলা হয়, সত্যি সত্যিই যদি আশ্রয়ন প্রকল্প যে প্রক্রিয়াতে অর্থ ব্যয় হওয়ার কথা, যেভাবে মানুষের ঘর পাওয়ার কথা, সেইভাবে যদি পেত, তাহলে এই আশ্রয়ন প্রকল্প সত্যি একটা স্বপ্নের আশ্রয়ন প্রকল্পই হতো। কিন্তু আশ্রয়ন প্রকল্পের ঘরে যে অনিয়ম, দুর্নীতি, ভেঙে পড়া ঘটনাগুলো ঘটলো, সেখানে তো সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীরাই সেটার দায়িত্বে ছিলেন। তাহলে সেই দায় কি মাননীয় প্রধানমন্ত্রী? সুতরাং আপনি যদি সব বিষয়ে প্রধানমন্ত্রীকে টেনে আনেন, তাহলে আপনার এই সমস্ত বিষয়ের দায়ও মাননীয় প্রধানমন্ত্রীর উপরে চাপানো হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যদি চাপান তাহলে তাকে সম্মান করা হয় না, অসম্মান করা হয়। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সমঝোতা বা ভুল বুঝাবুঝি, আসলে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কি ভুল বুঝাবুঝির ক্ষেত্রে হয়েছে? ঘটনাটা কি ভুল বুঝাবুঝির সমঝোতা হয়েছে? সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে নির্বাচিত মেয়রকে বলা হয়েছে তিনি তার বাহিনী নিয়ে বরিশালে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বরিশালে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, একজন মেয়রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তো এটা কি ভুল বুঝাবুঝির অভিযোগ? ভুল বুঝে সরকারের কর্মচারীরা একজন মেয়রকে বললেন যে তিনি বরিশাল শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে। তাহলে এই জায়গাতে তাহলে সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীরা কত অজানা, কত ভুল করেন। এই ভুলের দায়িত্ব কি মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে? তারা যে ভুল করে মেয়রকে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ আনলেন, তাহলে এই দায়ও কি মাননীয় প্রধানমন্ত্রীর, তারা যদি এক্ষেত্রে ভুল করে থাকেন? সুতরাং এই জায়গাটিতে আসলে আমি শুধু ঘটনাগুলো বললাম। এখন এই ঘটনাগুলো আমি শেষ করি আমার এই অংশের বক্তব্য দিয়ে, যে এই ঘটনাগুলো তাহলে ঘটছে কেন? ওই রাশেদ ভাইয়ের ওই কথাটা সত্যি, যখন যেহেতু সবাই আওয়ামী লীগ করে এবং পরিচয় যেহেতু আওয়ামী লীগ, তো সেই কারণে প্রজাতন্ত্রের কর্মচারীকে আর আওয়ামী লীগের নেতাকে এটাকে আলাদা করা একটু মুশকিল হয়ে গেছে। এই মুশকিল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে, মূল জায়গাটি হচ্ছে নির্বাচনে সাধারণত জনপ্রতিনিধি তিনিই হন যিনি জনগণের ভোটে নির্বাচিত হন। আমাদের এখানে আমরা একসময় সামরিক সরকারগুলোর সময় নির্বাচন দেখেছি, যে নির্বাচনগুলোতে অংশগ্রহণমূলক ছিল না, জনগণকে ভোট দিতে হতো না, কিন্তু এত শতাংশ ভোট কাউন্ট হয়।
হয়ে যেত। 91 সালের পর থেকে 2009 সাল পর্যন্ত ছোটখাটো কিছু জটিলতা থাকলেও মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেশে হয়েছে। 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচন এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন, ইউপি নির্বাচন সহ অন্যান্য যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে, বিশেষ করে দুটি জাতীয় নির্বাচনে যেহেতু জনগণকে ভোট দিতে হয়নি, জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হতে হয়নি জনপ্রতিনিধিদের, সেই এবং এই ভোটের প্রক্রিয়াটি যেহেতু সম্পন্ন করেছে প্রশাসন, প্রশাসনের উপরে নির্ভর করে যেহেতু আমাদের এই রাজনীতিবিদরা এমপি হয়েছেন, রাজনীতিবিদরা মেয়র হয়েছেন, যে কারণে রাজনীতিবিদরা এখন এই প্রশাসনের কাছে এক ধরনের জিম্মি হয়ে গেছেন। আজকে যে সমস্ত রাজনীতিবিদরা বলছেন যে প্রশাসনের গুরুত্ব আছে, সচিবের গুরুত্ব আছে, রাজনীতিবিদের গুরুত্ব নাই, কোভিড মোকাবেলার জন্য সচিবকে দায়িত্ব দেওয়া হচ্ছে, রাজনীতিবিদকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে রাজনীতিবিদরা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করেছেন, নিজেদেরকে যেভাবে প্রশাসনের কাছে কি বলবো আত্মসমর্পণের জায়গাতে নিয়ে গেছেন, এই তার ফলশ্রুতিতে তার ফলস্বরূপ ঘটনাগুলো ঘটছে। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই প্রক্রিয়ার সরকার ব্যবস্থাপনায়, এই প্রক্রিয়ার নির্বাচনী ব্যবস্থাপনায় এখন যেটা ঘটছে সেটাই ঘটার কথা। যদি না বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ঠিক হয়, যদি না বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার মতো জায়গাতে না আসে, ততদিন পর্যন্ত বা এটাই যদি স্থায়ী হয়ে যায়, তাহলে রাজনীতিবিদদেরকে প্রশাসনই নিয়ন্ত্রণ করবেন, রাজনীতিবিদরা প্রশাসনের ইচ্ছে অনুযায়ী চলবেন, কোভিড মোকাবেলার দায়িত্ব সচিবরাই পাবেন, রাজনীতিবিদরা পাবেন না। রাজনীতিবিদরা আক্ষেপ করতে পারবেন, কিন্তু ভোট যদি তাদের, জনগণের ভোটে যদি তাদের নির্বাচিত হতে না হয়, জনগণের ভোটে যদি তারা নির্বাচিত না হন, তাহলে তাদের এই আক্ষেপের কোনো মূল্য সাধারণ জনমানুষের কাছে থাকবে না। এটা আমরা দেখব এবং নাগরিক হিসেবে আমরা এর দ্বারা নিজেরাও অপমান এবং অসম্মানিত বোধ করব যে যার যে সম্মান পাওয়ার কথা সে সেই সম্মান পাচ্ছে না, সে তার নিজের সম্মানকে অনেক নিচে নিয়ে গেছে নিজেদের ভুল নীতি বা রাজনীতির কারণে। এটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের এই রাজনীতি থেকে, এই জায়গা থেকে বের হওয়ার কোনো পথ নাই। আমরা ঘটনার মীমাংসা করতে পারবো না, তদন্ত করে বের করার সাহস থাকবে না, আমরা ঘটনা চাপা দিতে পারবো, একটির উপরে আরেকটি চাপা দিয়ে রাখবো, সেই চাপাটি একসময় গিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণে কিন্তু কখনো কোনোদিন প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল্য দিতে হয় না। সব বিস্ফোরণে সব সময় প্রায় সব দেশে মূল্য দিতে হয় রাজনীতিবিদদের। আমরা রাজনীতিবিদদেরই সবচেয়ে বেশি সমালোচনা করি, জেল থেকে শুরু করে বহু কিছু রাজনীতিবিদদেরই হয়, অন্যদের হয় না। রাজনীতিবিদরা এখন যে জায়গাটি একেবারে বুঝতে পারছেন না, রাজনীতিবিদরা নিজেদের অসম্মানজনক অবস্থায় নিজেরা নিজেদেরকে নিয়ে গেছেন। ফিরে আসার এই জায়গাটিতে একমাত্র পথ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। জনাব গোলাম মুর্তজা যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই শুনছিলেন আপনি, আপনার নিশ্চয়ই সে ব্যাপারে কিছু বক্তব্য রয়েছে। তার সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যখন দেখলাম এই সমঝোতা হয়ে গেল তখন জেলা প্রশাসক কিছু বললেন না, আবার যখন পানি সম্পদ প্রতিমন্ত্রী গেলেন একটা সভা করলেন তখনই আবার তিনি বেশ চড়া গলায় এক ধরনের প্রতিবাদ তুলে ধরলেন, এর রহস্যটা কি? আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে আমি বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের কোন নির্বাচিত সংসদ সদস্যের কোন নির্বাহী ক্ষমতা নাই, সুতরাং তিনি নির্বাহী বিভাগের প্রতিনিধিত্ব করেন না। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর, আমি বলছি সংজ্ঞা অনুযায়ী, সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন না। তিনি সংসদ নেতা এবং স্পিকার এবং সংসদের প্রতিনিধিত্ব করেন, এবং সবচেয়ে বড় কথা জনগণের প্রতিনিধি তিনি নির্বাচিত। অর্থাৎ নির্বাহী বিভাগের তৃণমূলের প্রতিনিধিত্ব কিন্তু করছেন জনপ্রশাসনের যারা সদস্য তারা। এটা একেবারে দালিলিক ভাবে প্রমাণ করা সম্ভব। সংসদ সদস্যদের জায়গা এতটাই মহৎ এবং এতটাই উপরে যে তাদের কোনো নির্বাহী ক্ষমতা নাই, কিন্তু তারা সংসদে আইন প্রণয়ন করবেন দেশ ও জাতির স্বার্থে, এবং তারা সরাসরি জনগণের প্রতিনিধি, বারবার বলছি। এবং আমাদের এই সকল সংকটে কিন্তু জনাব রহমান, এখানে যে সংসদ সদস্যের কথা হচ্ছে তিনি তো একজন প্রতিমন্ত্রী, ফলে নির্বাহী ক্ষমতা তো তার নিশ্চয়ই রয়েছে। আপনি আমাকে কথাটা শেষ করতে দিবেন তো, তাহলে তো হবে। মানে প্রতিমন্ত্রী তো আসবে যাবে, সংসদ সদস্য আসবে যাবে, দেশ তো থাকবে। আমি দেশকে নিয়ে কথা বলছি, আমাকে কথাটা বলতে দেন। যখন আপনি সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী হয়ে যাবেন তখন আপনি বেশি নির্বাহী বিভাগে। এখন সংঘাতটা তো প্রতিমন্ত্রীর সাথে হয় নাই আপাত দৃষ্টিতে, এটা ইউনোর সাথে হয়েছে। সুতরাং আমি বলতে চাইছি যে আমাদের অবস্থানগুলো বুঝতে হবে। সংসদ সদস্যদের জায়গা এত মহৎ এই কারণে তারা দেশের জন্য আইন তৈরি করবেন, আইন প্রণয়ন করবেন, সংস্কার করবেন। এই জায়গাগুলোকে পরিষ্কার করার দরকার আছে। যেটা মুর্তজা ভাই বলছে মানুষের সাথে আমি বিতর্ক করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যার যেখানে যে রোল,
অর্থাৎ যিনি ইলেকশন কমিশনার তিনি ইলেকশনের কাজ করবেন, যিনি সংসদ সদস্য তিনি সংসদের কাজ করবেন, যিনি ইউনো তিনি ইউনোর কাজ করবেন, যিনি ওসি তিনি ওসির কাজ করবেন। আপনি আমাকে এই কথাটা পরিষ্কার করে বলতে দেন, এটাকে মেলানো যাবে না। তার থেকেও বড় কথা কি, আমি ইতিবাচক একজন মানুষ। মর্তুজা ভাই ভয় পাচ্ছেন একটা বিস্ফোরণ হতে পারে, আমি চিন্তা করছি বিস্ফোরণ হতে দেব না। তাহলে আমাদের কি করতে হবে? বরিশালের জায়গাটায় যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার জায়গা থেকে আমাদের সামনে এগোতে হবে। যদি চলার পথে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, অবশ্যই আমরা মর্তুজা ভাইদের মতো জ্ঞানীগুণী মানুষদের বক্তব্য নিব, উপদেশ কাজ করতে হবে। আরো ভালো ভালো সংস্কারক যারা আছেন জনপ্রশাসনের বা রাজনীতি, তাদের পরামর্শ নিয়ে করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি বারবার ঘুরে ঘুরে যদি এই বরিশালের জায়গাটা ফিরে আসেন, তাহলে সত্যিকার অর্থে আপনি সমাধান চান কিনা সেই বিষয়ে আমার সন্দেহ তৈরি হয়। এবং আরেকটা কথা আপনাকে আমি বলি, আমি তো রাজনীতি করি, জেলা প্রশাসক মহোদয় কেন হঠাৎ করে এই বক্তব্য দিয়েছেন এই রহস্য জানা আমার কাজ নয়। তবে আবিধানিক ভাবে সংজ্ঞায়িত করলে বা বিশ্লেষণ করলে দেখা যাবে তিনি ভুল বলেননি। প্রশাসনের যারা প্রতিনিধিত্ব করেন, প্রশাসন পরিচালনা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং কোন জায়গায় জেলা প্রশাসক আওয়ামী লীগের কথা বলেছেন তা কিন্তু না। তিনি বলেছেন আমাদের উপরে হামলা হওয়া মানে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা, এটা তো মিথ্যা কথা না। ঠিক একইভাবে আমি কিন্তু সংশোধন করে দিয়েছি যে একজন রাজনৈতিক নেতা, এই যে একটু আগে একজন দর্শক ফোন করলেন, তার প্রতি আমার হাজারো সালাম, যাদের আত্মত্যাগ রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের দায়িত্বভার পেয়েছেন, যাদের আত্মত্যাগ রক্তের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উনি ঠিক, ইংরেজিতে একটা কথা আছে ম্যাজিস্ট্রেসি অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের যে রাজকীয় ব্যাপারটা, রাজস্বিকতা, এটাকে ছোট করে দেখার কোনো ব্যাপার নেই। তার উপরে বড় কথা, যিনি রাজনৈতিক নেতা তাকে কোনোভাবে ছোট করে দেখতে চাই না। তাই বলছি, যেভাবেই আপনি একজন রাজনৈতিক নেতার উপর হামলা করেন না কেন বা তাকে অপমান করেন না কেন, যেটা হচ্ছে যে মূলত আপনি আসলে তার যে নেতা বা তার যে দল, তার যে আদর্শ, তাকে আপনি আঘাত করছেন। এটা অস্বীকার করার কোনো জো নাই। এখন ঘোড়ার গাড়ির ঘোড়া আগে না গাড়ি আগে, এ নিয়ে আপনি অনুষ্ঠান করতে পারেন, তর্ক বিতর্ক করতে পারেন, তাতে তো সমস্যার সমাধান হবে না। কিন্তু আমার তো টাঙ্গাইলে যেতে হবে ঘোড়া গাড়ি নিয়ে, সুতরাং আমাকে ঘোড়া এবং গাড়ি দুটো নিয়ে চলতে হবে। এখন আজকের বক্তব্যে মনে হচ্ছে যে আমরা সামনে কিভাবে যাব সেটা নিয়ে আলাপ করছি না। আমরা বরিশাল বরিশাল বরিশাল, বরিশাল তো 64 জেলার একটা জেলা, বরিশাল তো বাংলাদেশ পুরোটা না। জনপ্রশাসন তো টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেক জায়গায় মানুষ আছে, রাজনৈতিক নেতাকর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেক জায়গায় আছে। আপনি একটা সমঝোতা হওয়ার পরে সেই সমঝোতাকে সম্মান করে আপনি সামনে যদি না আগান, তাহলে সমঝোতা শব্দটা বাংলা অভিধান থেকে ফেলে দেওয়া উচিত। নেগোসিয়েশন কখনোই 100% নিখুঁত হয় না, এটা মনে রাখতে হবে। আপনি কি মনে করেন হুদাইবিয়ার সন্ধি যদি শত্রুপক্ষ না থাকতো তাহলে ওইভাবে হইতো না? অর্থাৎ যে কোনো সন্ধি, যে কোনো সমঝোতায় একেবারে 100% আপনার মনোপুত হবে এটা মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু শান্তি শান্তি শান্তি, শান্তির পথ হচ্ছে সমঝোতা। হ্যাঁ, জীবন চলার পথে নির্বাচন হোক না হোক, রাজনীতি থাকুক না থাকুক, প্রশাসন থাকুক না থাকুক, সংঘাত হবেই। কিন্তু সংঘাত হলে আমরা সমঝোতা করব। কিন্তু আপনি বলেন সমঝোতা আমার ভালো লাগে না, সমঝোতা আমার ঠিক হয় নাই, আমি আর সামনে যাব না, এটা হতে পারে না। আমি সেই জায়গায় বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে দুর্বার গতি, সেই গতি ব্যাহত হলে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, অর্থাৎ আমি মুখ ভেঙে বলি, তারেক জিয়া, খালেদা জিয়া, জামাত ইসলামের যারা অনুসরণকারী আদর্শগত ভাবে সক্রিয়ভাবে, তারা খুশি হয়। সেই খুশি হওয়ার জায়গাটা আমরা দেখতে চাই না। অনেক ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, জনাব রাশিদুর রহমান, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের জনগণ চেষ্টা করবো আপনার কাছে আবারও ফিরে আসতে। একটু দর্শকের ফোন নিয়ে নিতে চাই এই ফাঁকে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। জি জি আপনার জি, আমি পরিচয় দিয়ে মাসুদ প্রশ্ন রানা করুন। বরিশাল থেকে বলছি। আমি একজন সংবাদকর্মী এখানে। জি বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আমরা, বলুন আপনি। আমার আপনাদের কাছে প্রস্তাব হচ্ছে, প্রশ্ন না, একটা প্রস্তাব, সেটা হলো আপনার টেলিভিশনের শব্দটা বন্ধ করে নিতে হবে, ওটা প্রতিধ্বনি হয়ে আসছে। বিষয়টা হচ্ছে আমাদের বরিশালে আওয়ামী লীগ এবং প্রশাসনের দুটি বর্তমান যে অবস্থা, হ্যাঁ, প্রশাসনের কিছু উচ্চ পর্যায়ের লোকদের যে গতিবিধিটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ এবং প্রশাসন দুটা পক্ষে বিপক্ষে অবস্থান নেছে। প্রশাসনের মধ্য থেকে যদি একটু রদবদল না করা হয় তাহলে দেখা যায় এই দ্বন্দ্বটা স্থায়ী হবে, এবং এতে আমরা সিটি কর্পোরেশনের যে 6 লক্ষ সাধারণ মানুষ আছি তাতে আমরা উন্নয়ন বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে। কারণ এখন পর্যন্ত আমাদের বরিশাল সিটি কর্পোরেশনে
মন্ত্রণালয় থেকে কোনো বাজেট বা বরাদ্দ হয়নি, যার জন্য উন্নয়ন হচ্ছে না ঠিকমতো। এখন এই মুহূর্তে যদি মেয়রকে নিয়ে টানা হেচড়া করা হয় প্রশাসন, আওয়ামী লীগ মেয়র, তাহলে আমরা সাধারণ মানুষ মনে করতেছি যে আসলে সামনের দিকে যে সিটি কর্পোরেশনের নাগরিক সুযোগ সুবিধা বা এখানকার যে উন্নয়ন সেটা বাধাগ্রস্ত হতে পারে। ধন্যবাদ। আমার মনে হয় বোঝা গেছে আপনার কথাটা। জনাব খান, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। একটু আগে জনাব রাশিক রহমান যে কথা বলছিলেন যে এখন সবাই আওয়ামী লীগে চলে এসেছে, বিএনপি চলে এসেছে, জামাত আসার চেষ্টা করছে, সব ক্ষেত্রে পারছে না। তো এত যদি আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ চলে আসেন, তাহলে কি এখন অনেক রকম আওয়ামী লীগ হয়ে গেছে? এটি তো আওয়ামী লীগের নেতৃবৃন্দই বলেন যে আমাদের দলে অনেক হাইব্রিড নেতা ঢুকে গেছে। যদি উনি যেটি বলেছেন বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগে ঢুকেছেন এরকম কোনো রেকর্ড হয়তো দুই একটা থাকতে পারে। বাংলাদেশে দীর্ঘ অত্যাচার নির্যাতনের পরেও যেমন ৩৫ লক্ষ বিএনপি নেতাকর্মী আসামি এই সরকার আমলে মামলায়, কিন্তু খুব নিশ্চয়ই আপনার চোখে পড়েনি কোথাও যে একদম দল বেঁধে কোনো ইউনিয়নে বা কোনো থানায় বা কোনো জেলায় বিএনপিতে চলে গেছে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গে। জামাত যেতে পারে, সেটি উনি ভালো বলতে পারবেন যেহেতু উনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এটি তো আমরা দেখেছি, আসলে আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি, যেমন একটা কর্তৃত্ববাদী সরকার যখন ক্ষমতায় থাকে মানুষ পিঠ বাঁচাবার জন্য তাদের সঙ্গে কী বলে এক ধরনের, যেমন আমি একটু বলি যে একদলীয় বাকশাল ব্যবস্থা যখন কায়েম হয়েছিল বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সিগনেচার দিয়েছিলেন বাকশালে জয়েন করার জন্য, এবং তারা দুইজন মিস করেছেন, তারা খুব আফসোস করেছে যে আপনি হুমায়ুন আহমেদের বই পড়লে এগুলো আমরা দেখেছি। তো এখন যে অবস্থা, যে এক একজন নেতা কর্মীর নামে যে ধরনের মামলা বিভিন্ন দলের, অনেক হয়তো পীর বাঁচাবার জন্য আওয়ামী লীগে ভিড়তে পারেন। আওয়ামী লীগ আরেকটি কৌশল আপনি দেখবেন, বিভিন্ন জায়গায় যে অত্যাচার, অনাচার, হত্যা, রাহাজানি মামলা করছেন, কিছু করলেই কয় আমার দলের মধ্যে অনুপ্রবেশকারীরা এগুলো করছে। এটি কিন্তু তাদের একটি কৌশল। কিন্তু মূল যেটি সংকট সেটি হচ্ছে যার যেটি করা উচিত সেটি এখন বাংলাদেশে করছে না। আমলাদের যেখানে থাকা উচিত তারা থাকছে না, রাজনীতিকদের যেখানে থাকা উচিত তারা থাকছে না। যেমন ধরুন একটু রাশিদ রহমান সাহেব বলছেন বা গোলাম মর্তুজা বলেছেন যে এখন যারা নির্বাচনের দাবি করেন তারা তো কোনো জনগণের কাছ থেকে কোনো কমিটমেন্ট নিয়ে আসেনি, সুতরাং জনগণের কোনো মতামত নিয়ে আসেন, তারা তো জনগণের সঙ্গে তাদের কিন্তু কোনো কমিটমেন্টও নাই। যদি আমরা আগে দেখেছি যে মানুষ ভোট, রাশিদ রহমান সাহেব তার বাবা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি নিশ্চয়ই জানেন যে মানুষের মন জয় করার জন্য একটি, যাতে ভোটাররা আমার অনুকূলে থাকে, আমাকে পছন্দ করে, সেই জন্য কত কিছু আগে মানুষের করেছে, এখন কিন্তু তা আর করে না। এখন যারা, যেমন ধরুন ইউপি নির্বাচন গেল কিছুদিন আগে, কেউ কিন্তু কোথাও কোনোই করে না, যাই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তার কাছে গিয়ে নানা কথা আমরা শুধু নমিনেশন নিয়ে এসে, নৌকার নমিনেশন নিয়ে আসা মানে হচ্ছে নির্বাচনে জিতে যাওয়া। একদম প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো কি বলে যে এর ব্যত্যয় ঘটেনি। আপনি দেখুন ইউপি নির্বাচন, তারপর উপজেলা নির্বাচন, তারপর জেলা পরিষদের চেয়ারম্যান যে নির্বাচন শুরু করে সদস্য, সব জায়গায় একই বিষয় হচ্ছে। এখন আর জনগণের কাছে কাউকে যেতে হয় না, আমি নেতাকে তুষ্ট করে আমি একটা পদ বাগিয়ে, যেমন এমপি নমিনেশন ধরুন, কোটি কোটি টাকা খরচ করে দল থেকে নমিনেশন নেওয়ার চেষ্টা করছে, কারণ নমিনেশন নৌকা পাওয়াই মানে হচ্ছে নির্বাচনে জিতে যাওয়া। এই কালচার এখন শুরু হয়েছে। আপনি আমি যারা আলোচক আছে আমরা রাতভর আলোচনা করতে পারবো, কিন্তু বাংলাদেশে যে মূল যে বিষয় হচ্ছে গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ নির্বাচন ব্যবস্থা, সেটা যে নির্বাচনে পাঠানো হয়েছে সেটি যদি ফিরিয়ে না আনে, আজকে উনি হয়তো 2-3 জন দর্শক খুব ক্ষোভের সাথে দুঃখের সাথে বলেছেন যে তারা এখন বরিশাল ঘটনার পরে খুব বিপন্ন বোধ করছেন যে তাদের আদৌ কোনো সম্মান আছে কি না, তারা কোথাও কোনো সম্মান পাবেন কি না। সেটি আমি বলতে চাই, যদি নির্বাচন ব্যবস্থা ফিরে না আসে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য অন্য দলে যে নেতাকর্মী আছে তাদের যে প্রকৃত মূল্যায়ন সেটি কিন্তু হবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের আগামী দিনে সুন্দর বাংলাদেশের স্বার্থে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। কারণ 14 এবং 18 সালের নির্বাচন যেভাবে হয়েছে এটি বাংলাদেশের গণতন্ত্রকে দীর্ঘদিন পিছিয়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের তরফ থেকে তো বলা হয়ে থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আজকে ব্যবহারযোগ্য আর নয়, তার দায়টা বিএনপিকেই নিতে হবে, কারণ যেভাবে ইয়াজউদ্দিন সরকার হয়েছিল তারপরে আর এই ব্যবস্থাটা গ্রহণযোগ্য থাকেনি। কেন ইয়াজউদ্দিন ব্যবস্থা গ্রহণযোগ্য থাকবে না কেন? ইয়াজউদ্দিনের ব্যবস্থায় তারা কিন্তু নির্বাচনে কারচুপি করেছে, তারা নির্বাচন
কি বলে যে তারা কি নির্বাচনে তিনি কোনো নির্বাচন কন্ডাক্ট করেছেন? সেক্ষেত্রে আওয়ামী লীগ নানা উছিলা দিয়ে সে নির্বাচনে যায়নি এবং মনে আছে আমাদের পল্টন ময়দানে, পল্টন মোড়ে মানুষ হত্যা করে লগি বৈঠা নিয়ে আমরা যে শুনেছি, তারপর সেই নির্বাচনটা বানচাল করা হয়েছে। সেটা তো কিন্তু এখন যেভাবে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ইভেন সামরিক শাসকদের আমলে এই নির্বাচন বাংলাদেশ কোনোদিন দেখেনি, যে দিনের ভোট রাতে হয়। আমরা আগে ছেলেবেলায় পড়েছি যে সূর্যোদয়ের দেশ কি জাপান, সূর্যাস্তের দেশ কি নরওয়ে, আর নিশ্চিত ভোটের দেশ কোনটি? সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন সারা বিশ্বে এই পরিচিত পেয়েছে। আমার খুব কষ্ট হয় যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী অনেকে জাতিসংঘে গিয়ে বিভিন্ন দেশে নির্বাচন কন্ডাক্ট করা সহ বা বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করে, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যে নির্বাচন হচ্ছে না, দিনের নির্বাচন রাতে হচ্ছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারছে না, আগে ভোট সিল মেরে বাক্স ভর্তি করে, এরকম এই দৃশ্য কিন্তু আমরা অনেকদিন দেখিনি। আমি মনে করি বাংলাদেশের নেক্সট শান্তির জন্য, বিকাশের জন্য, রাজনীতিবিদের সম্মান পাওয়ার জন্য, যেন একজন মেয়র একজন ইউনো হাতে গুলি না খায়, সেই ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা আবার ফিরে আসতে হবে। অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। খানিকক্ষণ আগে জনাব রাশিক রহমান বলছিলেন যে শুধুমাত্র বরিশাল নিয়ে বারবার আলোচনা করাটা ঠিক হচ্ছে না, কারণ এটা 64 জেলার একটি জেলা মাত্র, এর বাইরের চিত্রটা ভিন্ন বলেই তিনি হয়তো মনে করেন। আপনার কি মনে হয়েছে? নিঃসন্দেহে আমি তার বক্তব্যের এই অংশের সঙ্গে তো অবশ্যই একমত যে বরিশাল তো আর সমগ্র বাংলাদেশ নয়, বরিশাল বাংলাদেশের একটা অংশ। সেই হিসেবে বরিশালের নিয়ে আমরা পড়ে থাকবো সারাক্ষণ, সেটা আলোচনা করব, বিষয়টা সেটা নয়। শেখ রহমান যে কথাটি বলছেন, সমঝোতা হয়েছে, সমঝোতা যে কোনো কিছুর ক্ষেত্রেই খুবই ভালো ব্যাপার। এখন বিষয়টা আমাদের যে বক্তব্য বা আমার যে বক্তব্য, যে সমঝোতা হয়েছে, আপনি কিসের সমঝোতা করেছেন? আপনি কি ঘটনাটা তদন্ত করেছেন? আপনি কি ঘটনাটা অনুসন্ধান করে দেখেছেন যে ঘটনাটা কি ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল? আমরা কি জানি? আমি কি এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি? সমঝোতা হওয়ার আগে কি বাংলাদেশের মানুষকে জানানো হয়েছে যে বরিশালের মেয়রকে যে বলা হলো তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত, বরিশালে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, এই ঘটনা কি সত্যি? এই ঘটনাটার কি সমাধান হয়েছে? এই ঘটনাটাই কি সমঝোতা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তিনি এতদিন পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, কালকে থেকে আর ত্রাসের রাজত্ব কায়েম করবেন না, এই সমঝোতা হয়েছে? নাকি এই সমঝোতা হয়েছে যে না, তিনি তার বিষয়ে যেটা বলা হয়েছিল সেটা ভুল? কোনটার সমঝোতা হয়েছে? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এটা জানার অধিকার আছে, আমি এটা জানতে চাই, কিন্তু আমি এই প্রশ্নের জবাব জানতে চাই। কোট আনকোট ভুল বোঝাবুঝি, কিসের ভুল বোঝাবুঝি? এখানে গুলি হয়েছে, কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মীর অন্ধ হয়ে গেছে, মেয়রকে সন্ত্রাসী বলা হয়েছে, তো এইগুলো কি ভুল বোঝাবুঝির? ভুল বোঝাবুঝির থেকে আপনি গুলি চালালেন, ভুল বোঝাবুঝির থেকে আপনি একজন মেয়রকে সন্ত্রাসী বললেন, সন্ত্রাসী ত্রাসের রাজত্ব কায়েমের কথা বললেন। এই জায়গাটি সমঝোতার বিষয়টি আমরা জানি না, এইটাকে আমি বলছি, রাশেদ রহমান বলছেন সমঝোতা, আমি বলছি চাপা দেয়া। এখন কারটা সঠিক সেটা জনগণ বিচার করবেন। এই জায়গাটিতে আমার যে বক্তব্য, আমি যেটা যেভাবে দেখি, বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে। এই গত 10-15 বছরের যে পরিবর্তন, আগে যে রাজনীতি ভালো ছিল আমি সেটা বলছি না, কিন্তু এই গত 10-15 বছরের পরিবর্তনে যেটা হয়ে গেছে, বিশেষ করে আওয়ামী লীগের মতো তৃণমূলে যে রাজনৈতিক দলটির শক্তিশালী সংগঠন আছে, সেই রাজনৈতিক দলটির মধ্যে যে পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে, এই রাজনৈতিক দলের নেতারা যা ভাবছেন, এই রাজনৈতিক দলের নেতারা যা চিন্তা করছেন, এবং যে প্রক্রিয়াতে এই রাজনৈতিক দলের নেতারা পদবি পাচ্ছেন, সেটা এমপি থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান পর্যন্ত বা অনেক ক্ষেত্রে মেম্বার পর্যন্ত, তারা যে প্রক্রিয়ায় যে চিন্তা করে যে মাধ্যমে পদবি পাচ্ছেন, আর নেতারা আর কর্মীরা বা একেবারে ত্যাগী কর্মীরা যে প্রক্রিয়াতে রাজনীতির চিন্তা করছেন, এই দুটির মধ্যে একটা বড় গুণগত পরিবর্তন হয়ে গেছে। সেই গুণগত পরিবর্তন যে হয়ে গেছে, আজকে আপনার এই অনুষ্ঠানে যে 2-3 জন দর্শক ফোন করলেন, বিশেষ করে যারা আওয়ামী লীগের পরিচয় দিয়ে ফোন করলেন, আমি বিশ্বাস করি যে তারা আওয়ামী লীগের পরিচয় দিয়েছেন, তারা সত্যি পরিচয় দিয়েছেন, তারা ভুল পরিচয় দিয়ে ফোন করেননি। তাদের যে মুখের ভাষা, তাদের ভাষার যে টোন, সেটা যদি আপনি দেখেন যে তারা যে প্রক্রিয়াতে চিন্তা করছেন, তারা যে ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগের নেতারা সেই প্রক্রিয়ায় চিন্তাও করছেন না, সেই ভাষায় কথাও বলছেন না। তারা পদবীর প্রতি অনেক বেশি উন্মুখ হয়ে আছেন, তারা কর্মীদের ভাবনাটা তাদের ভাবনার মধ্যে আনছেন না। বাস্তবতা হচ্ছে, বঙ্গবন্ধুর গড়া রাজনৈতিক দলটি, আজকের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যে এই অবস্থানে এসে
21 বছর ক্ষমতার বাইরে থেকে নিপীড়িত নির্যাতিত হয়ে বহু নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে দলটির হারিয়ে যাবে বলে একসময় অনেকে মনে করেছিল, সেই দলটি যে এত শক্তিশালীভাবে টিকে থাকলো তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তৃণমূলের, আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীদের অবদান। আজকের আওয়ামী লীগের তৃণমূলের সেই রাজনৈতিক নেতাকর্মীদের প্রথমত কথা মূল্যায়ন নেই, দ্বিতীয়ত কথা তাদের যে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, তাদের সেই চিন্তা ভাবনাগুলো আওয়ামী লীগের নেতারা, অধিকাংশ নেতারা ধারণ করছেন না, গ্রহণ করছেন না, সেই প্রক্রিয়াতে তারা অগ্রসর হচ্ছেন না। যেই কারণে আপনি তাদের ভাবনা যখন আপনি ধারণ করছেন না, তখন আপনি বিচ্ছিন্নভাবে চিন্তা করছেন, পদ পাচ্ছেন, পদবি পাচ্ছেন, আর্থিকভাবে লাভবান হচ্ছেন, কিন্তু আপনি রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজনীতিতে আপনার সম্মান থাকছে না, কর্মী অন্ধ হয়ে যাচ্ছেন নিপীড়নে, সেই বিষয় নিয়েও আপনি কথা বলতে পারছেন না। আপনার মেয়র আপনার প্রতিনিধি থাকছেন না, প্রতিনিধি হয়ে যাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। এই যে ভাবনার পরিবর্তন, এটা বাংলাদেশের রাজনীতির সত্যিকার অর্থেই একটা বড় গুণগত পরিবর্তন। এই গুণগত পরিবর্তনের মূল্য বাংলাদেশে রাজনীতিবিদদেরই দিতে হবে এবং কঠিনভাবে দিতে হবে বলেই আমার ধারণা। অনেক ধন্যবাদ। শেষ প্রান্তে জনাব রাশেদ রহমান যদি সংক্ষেপে আর কিছু যোগ করার থাকে। না দেখেন, প্রথম কথাটা হচ্ছে যেভাবে মর্তুজা ভাই আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, অমুক সন্ত্রাসী, এভাবে আমি কথা বলতে চাই না। আমি বলি নাই, এটা ইয়েরা বলেছেন। না, এটা অবশ্যই ওনারা ওনাদের কথা বলেছেন, আমি সেই জায়গায় যেতে চাই। আমি নির্মোহ বলেই প্রত্যেকের বক্তব্য দিয়েছেন বলে আমি আমার মতামত তৈরি করবো না, আমি আপনার কাছে সেটা আশা করি না। আপনি নিজে যদি বলেন যে আপনি অনুসন্ধান করেছেন, বরিশালে গিয়ে দেখেছেন যে সেই দায়িত্ব নিয়ে আপনি কথা বলেন, তাহলে আমি ঠিক আছে, আপনাকে আমি সমর্থন করবো। কিন্তু আপনি সেটা বলছেন না, আপনি অন্যের কথা দিয়ে জাতিকে একটা দিকে প্রবাহিত করছেন, এটা সঠিক নয়। যে আমি আপনাকে খারাপ বলতেই পারি, এর জন্য আপনি খারাপ হয়ে যাচ্ছেন না, আবার আপনি আমাকে খারাপ বলতে পারেন, এর জন্য আমি খারাপ হয়ে যাচ্ছি না। কিন্তু যদি আমাদের এই প্রশ্নটা যেহেতু উঠেছে তার সমাধান প্রয়োজন। না, আমার কথা হচ্ছে সহজ। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে বসেছি যে বাংলাদেশ আসলে কান্নাতুন বিদ্বেষ ছিল, এটা কিন্তু বাস্তবতা। এই সেনাবাহিনী এবং আমলাতন্ত্রের উপর নির্ভরশীল পাকিস্তান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে একতাবদ্ধ করে স্বাধীন করে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের দিয়েছে। সেই জায়গায় এই যে ঔপনিবেশিক যে বিস্তৃতি, এই যে শাসিত হওয়ার যে ব্যাপার, এই যে আমলাতান্ত্রিকতা, এই যে বিভিন্ন সেনা অভ্যুত্থানের যে ঘটনাগুলো, এগুলোর প্রভাবকে ছাপিয়ে দিয়ে আপনি একেবারে একটা স্বচ্ছ জায়গায় যে পৌঁছাবেন, সেটা যদি পৌঁছাতে হয় তাহলে এভাবে যদি আপনি শুধু দোষারোপ করতে থাকেন তাহলে পারবেন না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, রাজনীতিতে যেমন একেবারে শুদ্ধ মানুষ সবাই না, আমলাতন্ত্র একেবারে সকলের শুদ্ধ মানুষ তাও না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সকলে শুদ্ধ আবার সেটাও না। সব জায়গায় সব ধরনের মানুষ আছে। আমি কি বলতে চাচ্ছিলাম, আমি বলছিলাম যে আপনার আমার ভিতর জমির বিরোধ, যদি আমি ন্যায্যভাবে কোনো জমি পাই তাহলে তো সমঝোতা লাগে না। সমঝোতা মানেই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপাতত অ্যাডক বেসিসে কোনো সমাধান হয়তো বা করা যাচ্ছে না, কিন্তু একটা শান্তি বিরাজমান তৈরি করা। অনেক ধন্যবাদ। আমার মনে হয় বোঝা গেছে আপনার কথা। এখন আমার কথা হলো, আর সময় দিতে পারছি না জনাব রহমান। না, খুব সংক্ষেপে ঢালাও ভাবে একজনকে সন্ত্রাসী, চাঁদাবাজি, আরেকজনকে আরেকটা, এটা ইজ নট দ্য অ্যাপ্রোচ। ধন্যবাদ। আমার মনে বোঝা গেছে আপনার কথা। জনাব খান যদি আর কিছু যোগ করেন। না, উনি যেটি বলেছেন যে এটি তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কথা, মর্তুজা বলেননি যে উনি মেয়র সাহেব সন্ত্রাসী বা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা যে বিবৃতিটি দিয়েছিল সেই বিবৃতিতে বলা হয়েছে মেয়র সন্ত্রাসী, মেয়র ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এবং আমি যেটা শুরুতে বলেছিলাম, দীর্ঘদিন একটা স্নায়ুযুদ্ধ চলছে তাদের মধ্যে। মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল প্রশাসনে, সেটি হয়তো কি বলে যে ফ্লাশ হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে। আর রাশেদ রহমান সাহেব যেটি বললেন যে বরিশালের একটি বিচ্ছিন্ন ঘটনা, নাও, এটি বরিশালের বিচ্ছিন্ন ঘটনা না, এই চিত্র পুরো দেশে এখন। কিন্তু এই যে ব্লাস্ট হয়েছে, অন্য জায়গায় ব্লাস্ট হয়নি, হয়তো কখনো ব্লাস্ট হবে, কারণ রাজনীতির যে মূল বিষয়গুলো, তাদের সম্মান, রাজনীতিকার অধিকার, এগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে রাজনীতিকদের করতে হবে, আমলাতন্ত্রকে দলীয় কর্মীতে পরিণত করলে চলবে। অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসবো এখন। আমি কাউকে সন্ত্রাসী বলি নাই, আমি বলেছি আমলাতন্ত্রের পক্ষ থেকে বরিশালের মেয়রকে
সন্ত্রাস বা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, কোট আনকোট ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা বলেছে, আমি সেই কথাটা বলেছি, বরিশালের মেয়র সন্ত্রাসী, বরিশালের মেয়র সন্ত্রাস কায়েম করেছেন সেরকম কোনো অভিযোগ আমি আনিনি। আমি বলেছি তারা, অর্থাৎ আমলাতন্ত্রের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেই কথাটির কি মীমাংসা হয়েছে আমি সেটা জানতে চেয়েছি। এটা কি কথাটা ভুল, কথাটা অসত্য, এটা মীমাংসা হয়েছে, নাকি কথাটা ঠিক, আমরা ঠিক আছে তবুও মেনে নিলাম, আর সন্ত্রাস করবো না, সেটা মীমাংসাটা কি হয়েছে আমি বলি কি হয়েছে মীমাংসা, শুনেন আপনি শুনতে চান? হ্যাঁ, কি হয়েছে? ওই বৈঠকে খুব পরিষ্কার ভাবে উভয় পক্ষের বিরুদ্ধে যে কথা হয়েছে যে both of them have crossed the limits, এবং এটা হয়ে গেছে একটা আবারও ভুল করছে, তার মানে কি অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন নাই, এটা প্রমাণ হয়েছে, এটা বলা হয়েছে। না কেন যাবেন না, কথা তো সেটাই। আমি ভিতরে আলাপ করছি, আপনি মীমাংসায় কি আলাপ, কথা তো সেটাই, কথা তো সেটাই। আপনি যদি জানতে চান মীমাংসায় কি আলাপ হয়েছে আমি সেটা বলবো। না ওইটা ভুল বোঝাবুঝির সমঝোতা হয়েছে, ভুল বোঝাবুঝির সমঝোতা হয়েছে, কোনটা ভুল ছিল? মীমাংসা কিসের উপর ভিত্তি করে না হয়েছে? কোনটা ভুল, কোনটা ছিল রাশিদ ভাই? ভুল কি সন্ত্রাসী বলাটা ভুল ছিল? আমার মনে হয় আমরা এই আলোচনা আরো কিছুক্ষণ চালিয়ে যাব। দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর অতিথিদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।